আমাকে অনেকে বলছে যে মোশাররফ ভাই অনেক ব্যস্ত মানুষ, সময় দিবে না, ইয়ে করবে না। এই ক্যারেক্টার থেকে কি তারা কখনো বেরোতে পারেন? যার সাথে যখন ছিলাম তার মতো করে ভাবা, তার মতো করে চিন্তা করা, এটার একটা স্বভাব হয়ে যায় মানুষের। একটা গল্প থাকে, বাট সেই গল্পের ভাঁজে ভাঁজে আরো নানান দিক পাওয়া যায়। আব্বাসের ঘুম দেখে উনি প্রেমে পড়ে গেছে, এরকম সুন্দর ঘুম কেউ ঘুমায় না। থ্রি ওয়ার্ডস দ্যাট ক্যান ডিসক্রাইব অমিতাভ রেজা চৌধুরী। And ভীতু। ভীতু। আমি ভীতু, আমি ভয় পাই। চিটচ্যাট ঈদ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি ঈদ স্পেশাল চিটচ্যাটে। সোহানা আছি সাথে, কিন্তু আমার সাথে কে আছেন? ডেফিনেটলি ঈদের আয়োজন বলে কথা। সো আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন আজকের দিনটাতে, এই স্পেশাল চিটচ্যাটে, যিনি এবার হইচই ওটিটিতে ঈদের আগেই মোটামুটি ঈদের আমেজটা ছড়িয়ে দিয়েছেন বোহেমিয়ান ঘোড়া দিয়ে। রাইট, আমার সঙ্গে রয়েছেন বোহেমিয়ান ঘোড়ার ডিরেক্টর এবং সকলের ভীষণ 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 পরিচিত এবং জনপ্রিয় পরিচালক, এবং অনেকগুলো বিশেষণ আসলে দেওয়াই যায়, নামটাই ইনাফ, মোর দ্যান ইনাফ ইভেন। সো আমি ওয়েলকাম করব আমার আজকের শোতে জয়েন করবার জন্য অমিতাভ রেজা চৌধুরীকে। লেটস ওয়েলকাম হিম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। হুম, কেমন আছেন? ভালো আছি, ঠিকঠাক। ঈদ কেমন কাটছে এবং কোথায় কাটছে? আমি দেশের বাইরে আছি, একটা কাজ করছি, তো সেই জন্য এখানে কাজ করছি। তো ভালো কাটছে। That's great. বাহ। ঈদ তো আপনি মোটামুটি আমাদেরকেও একটু জমিয়ে দিয়েছেন। হইচই ওটিটির কথা বলছিলাম সব দর্শকদের জন্য আমি শুরুতেই। বোহেমিয়ান ঘোড়া, তো বোহেমিয়ান ঘোড়া নিয়েই আজকে না হয় আমাদের আলাপটা একটু শুরু হোক চিটচ্যাটে। Sure, sure. বোহেমিয়ান ঘোড়ার সব থেকে বড় যে চমক ছিল বোহেমিয়ান ঘোড়া আসবার আগেই, যে 8 জন স্ত্রী ট্রাক হ্যাঁ, ড্রাইভার আব্বাসের, এটা ছিল মনে হয় সব থেকে বড় চর্চিত একটা জায়গা, ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। এবং এটা জি। রিলিজ পাওয়ার পরেও মোটামুটি সবার যে সাড়া দেখতে পাচ্ছি এই 2-3 দিনে, তাতে মোটামুটি ভাবে এটা জমে গেছে। আমার কথা হচ্ছে, আপনি সব সময় যেটাই বানান না কেন সেটাই জমে যায়। এর রহস্য তো আপনি নিশ্চয়ই আমাকে বলবেন না আমি জানি, বাট স্টিল যেটা আমি খুঁজে পাই সেটা হচ্ছে একটা গল্প থাকে, বাট সেই গল্পের ভাঁজে ভাঁজে আরো নানান দিক পাওয়া যায়, নানান গল্প খুঁজে পাওয়া যায় আপনার প্রত্যেকটা কাজের মধ্যে। অন্যদিকে এবারে মোশাররফ করিমের সাথে বোধহয় বড় পরিসরে এটাই আপনার প্রথম কাজ। মোশাররফ করিমকে এর আগে আমরা হইচইতে দুভাবে চিনেছি, ওসি হারুন এবং তারপর মোবারক। এবারে এসে আব্বাস যে সেই ব্যাপারটা কাটিয়ে নিজের জায়গাটা এত স্ট্রংলি তৈরি করলো, এটার পেছনে আসলে ইউনিক স্পিনটা কি ছিল? ওকে, অনেকগুলা প্রশ্ন, তা আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম উত্তর যেটা, সেটা হচ্ছে যে ইনসেপশনটা বলি। হুম। আম, আজ থেকে প্রায় 8-10 বছর আগে, 8 বছর আগে আমি এই গল্পটা লিখি। আমি গল্পটা লিখছিলাম আসলে এইভাবে যে আমি ভাবতেছিলাম বিভিন্ন প্রফেশনাল মানুষকে দিয়ে গল্প লিখবো। So, আমি আর্কিটেকচার নিয়ে একটা গল্প লিখেছিলাম, সারফেস, যেটা মেরির প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছিল, সঞ্জিতা প্রীতি ছিল নাম ছিল। তো ওটা গেলে ওটা টেলিভিশন ফিকশন ছিল। তারপরেই আমি ভাবলাম যে ট্রাক ড্রাইভারের গল্প কি হইতে পারে, একটা ট্রাক ড্রাইভার অ্যাজ এ প্রফেশন হুম। গল্পটা কি হইতে পারে। তখন আমি চিন্তা করলাম যে ট্রাক ড্রাইভার তো বিভিন্ন জায়গায় ঘুরে, তার মানে বিভিন্ন জায়গায় তার পরিবার থাকতে পারে। ইটস হুম। নট অ্যাবাউট বউ, ইটস অ্যাবাউট পরিবার, হুম। ইনস্টিটিউশন। সো তার বিভিন্ন জায়গায় পরিবার থাকতে পারে, এবং সে যদি বহিমিয়ান হয় তাহলে তার এরকম এরকম একটা গল্প আমি প্রায় 10 বছর আগে লিখেছিলাম। তো 2022-এ এসে হইচই আমাকে আফটার ফিনিশিং বোধ বোধ শেষ করার পর, বোধ আমার একটা কাজ, আফজাল হোসেনকে নিয়ে কাজ, এক্সকিউজ মি, তো বোধ কাজ করার পরে বললো যে তুমি আর কি প্রজেক্ট দিবা। তখন আমি 2-3টা প্রজেক্টের কথা বললাম, 2-3টা গল্পের কথা বললাম। তো এই গল্পটা আমার মাথায় তখন ছিল না, পিচিং এ ছিল না, পিচ করি নাই। তো হঠাৎ করে খেতে খেতে আমাকে, বেসিক্যালি শ্রীকান্ত মেহতা হইচই, তো উনি আমাকে বললো যে অমিতাভ, তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে উইট, কমেডি, কারণ তোমার ফেসবুক স্টেটাস এইসব অনেক ধরনের ফাইজলামি করতে পারো। হুম। এবার এক্সপ্লোর এই জনরাটা কোনো এক্সপ্লোর করো না, ইউ শুড ডু দিস। আমি আসলে বলবো যে আমার এটা মূল কারণ ছিল, আমার ইন্সপিরেশন ছিল হইচই টিমের কাছ থেকে, বিকজ দে টোল মি। এবং এই ক্ষেত্রে আমি এই কথাই বলবো হইচইকে, সেটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম আসলে যে কোনো ট্যালেন্টকে নার্চার করতে পারে, হুম। এবং এটা প্ল্যাটফর্মের দায় দায়িত্বের মধ্যে পড়ে, সে বিভিন্ন ধরনের ট্যালেন্টকে নার্চার করে। সাধারণত আমাদের দেশের যেই ধরনের
কাজ হয়, একই কাজ, একই ধরনের কাজ, একজন হিট করলে তাকে দিয়ে কাজ এরকম করতে থাকে, কিন্তু বিভিন্ন টাইপের কাজ করার যে রুচি বা মনন বা কাজ, সেটা আসলে আমার কাছে লাগে যে ইনসেপশনটা হইচইয়ের কাছ থেকে আসছে প্রথমে। দেন উই স্টার্টেড রাইটিং দ্য স্ক্রিপ্ট। এবং আমার গল্প বলার ধরন যেটা থাকে সেটা হচ্ছে যে আমি একটা উপরিতলের একটা স্ট্রাকচারাল ন্যারেটিভ তৈরি করি, কিন্তু আমি এর তলে একটা অন্য গল্প বলতে চাই, অর্থাৎ এটার মধ্যে ফিলোসফি, পলিটিক্স, একদম এই জিনিসগুলো আমি আস্তে আস্তে পরতে পরতে ঢুকাই এবং ঢুকানোর চেষ্টা করি। সো এই গল্পটা তাই, এই গল্পটা যদিও একটা ট্রাক ড্রাইভারের গল্প, তার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, এবং এর এর একটা এতিম ট্রাক ড্রাইভার, সুতরাং তার কাছে পরিবারের মিনিংটা ডিফারেন্ট। কারণ আমি সবসময় মনে করি যে অ্যাজ এ ক্রিয়েটার, হোয়াট এভার ইট ইজ, এটা অ্যাডভার্টাইজিং হোক, এটা ওয়েব সিরিজ হোক, এটা সিনেমা হোক, ডিরেক্টর বা একটা ক্রিয়েটার সাধারণত একটা কনভারসেশন চালু করে উইথ অডিয়েন্স। অডিয়েন্সের এক ধরনের গল্প বলা যায় এবং একটা কনভারসেশন, অডিয়েন্স এটাকে রিঅ্যাক্ট করে, কখনো রেগে যায়, কখনো খেপে যায়, কখনো হাসে, কখনো প্রেডিক্ট করে। হ্যাঁ, তো এই যে তার সাথে কনভারসেশন, তার সাথে কনভারসেশন, এই কনভারসেশনটাই আমি এটাতে করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই দ্য হইচই এবং দ্যাটস ওয়াই দ্য বহিমিয়ান ঘোড়া অল অ্যাবাউট, যদি আমি সম্বন্ধে বলি। And definitely when I first thought, আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে, আমি আসলে বহিমিয়ান ঘোড়াতে মোশাররফ করিমকে ভাবছিলাম, এবং ভাইয়ার সাথে আমি কোনোদিন কাজ করি নাই। এবং দেন যখন আমি প্রথম গল্পটা বলছি আজ থেকে প্রায় 8 বছর আগে, 10 বছর আগে, যে ভাই আপনার সাথে এই ধরনের কাজ করতে চাই আমি, তখন উনি বলছেন যে যখন বানাবেন আমি আসি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি থাকবো আপনার সাথে, যত শিডিউলে থাকে। এবং মোশাররফ করিম ইজ এ ট্রু আর্টিস্ট এবং ট্রু অ্যাক্টর, আমরা জানি। এবং উনি যে ধরনের একটা মানুষ, এটা অদ্ভুত। এবং আমাকে অনেকে বলছে যে মোশাররফ ভাই অনেক ব্যস্ত মানুষ, সময় দিবে না, ইয়ে করবে না, ওনার সাথে উনি অনেক ব্যস্ত, ওনার সাথে টাইম দেওয়া, আমার তো খুবই অনেক কথা বলা লাগে, অনেক কাজ করা লাগে, আমি ভয় পাচ্ছি। এবং সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমি টানা শুট করবো দিনাজপুরে, সব মিলে আমি ভাবছি যে ভাইয়ের সাথে কতটুকু টাইম পাবে। কিন্তু বিশ্বাস করতে পারবেন না, আমি 18 দিন শুট করছি। 8 o'clock আমার শুটিং কল থাকতো, তো 7 o'clock 6 o'clock he needs to get ready and সেটে গিয়ে পৌঁছতে হবে। এবং 18 দিনের মধ্যে নট এ সিঙ্গেল ডে মোশাররফ ভাই 1 মিনিট দেরি করছে, এটা হলো এক। এবং যতক্ষণ উনি সেটে থাকে উনি ততক্ষণ ওই ক্যারেক্টারের বাইরে, নট ইভেন উনি একটা ফোন রিসিভ করে, এবং মানুষ বিরক্ত হয় মোশাররফ ভাই ফোন ধরে না, এই করে না, বাট হি নেভার, মানে উনি 1 মিনিটের জন্য উনি ক্যারেক্টার থেকে বের হন। উনি ওই লুঙ্গিটা পরে যে সকালে সেটে ঢুকে যতক্ষণ পর্যন্ত প্যাক আপ না বলবো ততক্ষণ পর্যন্ত উনি আব্বাস হয়ে থাকে। মানে এই যে তার অসম্ভব ডেডিকেশন টু অ্যাক্টিং এবং ভালোবাসা ফর অ্যাক্টিং, সেইটা আমি আসলে পাইছি। আমি বলবো যে আই লার্ন মেনি থিং ফ্রম মোশাররফ করিম while I'm shooting this film। মানে ভালোবাসা এবং সততা টু অ্যাক্টিং আমি অনেকের কাছে পাইছি, আমি চঞ্চলের কাছেও পাইছি, পাইছি, আমি আফজাল ভাইয়ের কাছে পাইছি। আমি প্রিভিলেজ, এবং আমার কাছে মনে হয় আমি সৌভাগ্যবান মনে হয় ওই ব্যক্তিটা, যারা এই ধরনের মানুষদের সাথে কাজ করছি এবং তাদের ভালোবাসা পাইছি, তাদের সততার নমুনা দেখছি, এবং এই নমুনাতেই আসলে বহিমিয়ান করা হয়েছে। আর বাকিটা ছবিতে একটা কোলাবোরেটিভ আর্ট ফর্ম, সেখানে অনেকে কাজ করছে। সো সব মিলায় আমরা যদি মানুষকে হাসাতে পারি, মানুষকে যদি বিনোদিত করতে পারি, তাহলেই বহিমিয়ান করে সার্থকতা। অ্যাবসলিউটলি, যেই জায়গাটাতে আসলে ট্রু আর্টিস্ট যে ব্যাপারটা থাকে সেটা আসলেই মোশাররফ করিমের মধ্যে দেখা যায়। এবং আমার কাছে মনে হয় কি, যে এক এক ধরনের চরিত্রে আমরা যে মোশাররফ করিমকে দেখতে পাই বারবার, সেটার পেছনে এটাই কারণ, ফুল অফ ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, যেটা আসলে তিনি দিয়ে থাকেন যে কোনো চরিত্রে পারফর্ম করবার ক্ষেত্রে। পুরোপুরি চরিত্রের মধ্যেই ঢুকে যান, ওখান থেকে আর বের হন না। আমার মনে হয় এটা খুব মানে ম্যান্ডেটরি একটা জায়গা। এবার একটু ডিরেকশনের জায়গা থেকে জানতে চাই, আমার এটা কিউরিওসিটি, যে একজন ডিরেক্টর যিনি, তারা তো সবসময় সবকিছু চোখের সামনে দেখতে থাকেন,
যেটা ভাবছেন সেটাও ভিজুয়ালাইজ করতে থাকেন। তো এই ক্যারেক্টার থেকে কি তারা কখনো বেরোতে পারেন? রিয়েলি ডাজ দ্য সুইচ অফ এনি হাউ, নাকি সব সময় যাই চলছে না কেন গোটা পৃথিবীর সবকিছুই তারা একটা চলমান মুভি হিসেবেই দেখতে থাকেন? আপনার ক্ষেত্রে কি হয়? আমার জীবনে আমি যেই কাজটা করি আমি ওইটার মধ্যে এমন ঢুকে যাই, আমার জীবন থেকে অনেক কিছু ওইটাতে রিফ্লেক্ট করে, আবার ওইটার থেকে রিফ্লেক্ট করে আমার জীবনে এসে পড়ে। মানে ভালোবাসা এবং মানুষের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক এবং যার সাথে থাকে তার মতো করে জীবনকে দেখার ভঙ্গি থাকে। সো আই হ্যাভ সিন ইন মাই লাইফ অলসো, লাইফ পার্টনারের সাথে যার সাথে যখন ছিলাম তার মতো করে ভাবা, তার মতো করে চিন্তা করা, এটার একটা স্বভাব হয়ে যায় মানুষের। সো এইটার রিফ্লেকশন হয়তো করেন যখন জেলায় যায়, দিনাজপুরে গেলে একরকম, ময়মনসিংহে গেলে একরকম। তো তার মতো করে ওই মতো আপনি দেখবেন যে তার মতো করে কাপড় পরে, তার মতো করে কথা বলে, মানে এই মোশাররফ ভাই ওই রকম যার সাথে থাকে তার মতো করে আচরণ করে আর কি, পার্টনারকে শ্রদ্ধা দিতে গেতে। কিন্তু ডেফিনেটলি ইটস নট রাইট, আই এম নট বলি এই জিনিসটা খুব ভালো, বাট ইটস আ ক্যারেক্টার অনলি, ইটস আ ক্যারেক্টার, ইটস আ ফান ক্যারেক্টার। ইটস নট আ ফিলোসফি যে একটা মানুষের এতগুলো বউ থাকবে, ইট ইজ নট ফিলোসফি, আই ডোন্ট বিলিভ দিস। এটা হইতেও পারবে না, কিন্তু ইটস জাস্ট আ ক্যারেক্টার, ইটস আ প্লেয়ার অন উইথ দ্য ক্যারেক্টার উইথ সামথিং এলস। ইটস আ, আমি তো বললাম এটা একটা তামাশা, মানে ইট ইজ নট আ রিয়ালিটি, ইট ইজ নট এ রিয়েলিস্টিক স্টোরি, এটা একটা তামাশা, এবং তামাশার মাধ্যমে আসলে মানুষকে আনন্দ দেওয়া, এটাই উদ্দেশ্য। ওকে, ওয়েল এনাফ। আমি একটুখানি আবারও বোহেমিয়ান ঘোড়ায় চলে যেতে চাই, যেখানটাতে এত মানে ভীষণ অন্যরকম কাস্ট আমরা দেখেছি। কম্বিনেশনটা খুব অদ্ভুত লেগেছে, এবং এই যে 8 জন স্ত্রী বা নায়িকা যাই বলি না কেন আমরা বোহেমিয়ান ঘোড়ার, এই 8 জনের এই কাস্টিংটার পেছনে আসলে কি ভেবে কাকে কাস্ট করেছিলেন, যদি স্পেশালিটি কোনো কিছু থাকে এই চিন্তার জায়গায়? আমরা প্রথমে তো কিন্তু যখন আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের ছিল যে সবচেয়ে প্রথম যে ক্যারেক্টারটা সেটা ছিল সুন্দরী, চপলা একটা মেয়ে এবং সুন্দরী, এবং সাদিয়া আইমান এটাতে কাজ করছে। সাদিয়া আইমান এখনকার টাইমের সে ব্যক্তি জীবনও খুব চপলা এবং খুবই ইন্টারেস্টিং তার আচরণ। তো আমি কাজ করেছি এমন একটা মেয়েকে যে আসলেই সে গ্রামে থাকে, টিকটক করে, মানে ভিডিও করে, সারাক্ষণ করে, ওইটার মাধ্যমে সে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে এই আব্বাসের সাথে, এবং আব্বাস ওর টিকটকের ফ্যান, এবং ওর বাবা লাঠিয়াল বাহিনীর একজন ছিল, এবং বাবা মারা যায় লাঠিয়াল বাহিনী থেকে। তো যেই ওস্তাদ বাবার যে ওস্তাদের আন্ডারে ছিল, সে ওস্তাদ তাকে বিয়ে করতে চায়, এই হচ্ছে গল্পটা। এবং সে ওখান থেকে পালায়, আব্বাসের সাথে বেরোছে। তার স্বপ্ন হচ্ছে এবং তার যে মা, সেই মাটা শিলিগুড়ি থাকে, এবং অদ্ভুত ভাবে সেই মাটার কাছে সে চলে যেতে চায়, কারণ মাটা শিলিগুড়িতে একবার তাকে বিয়ে করে চলে গেছে। তো এরকম একটা ক্যারেক্টার। তো দ্যাটস ওয়াই সাদিয়া আইমান ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং চপলা খুবই অস্থির কাজ করে, সেটা আমার খুবই প্রিয় বাচ্চা, এবং এখনকার দিনে খুবই পপুলার একটা মেয়ে। সাদিয়া আইমান ওয়াজ অ্যাবসলিউটলি ফেয়ার, এবং অস্থির মেয়ে, যেহেতু অস্থির, সুতরাং অভিনয় যখন করতে আসে তখনও অস্থির, সাজগোজ, কাপড় চোপড় এটা নিয়ে অনেক অস্থিরতা করে। আমি বলি তোর কোনো মেকআপ দিব না, বলে কান্নাকাটি করে, কেন আমার মেকআপ নয় কেন, এইসব ঘটনা সাদিয়া আইমান বলতে থাকে। এবং আই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, আপনারা জানেন, সেটা হচ্ছে তানজিকা আমিন। তানজিকা আমিন আমার খুবই প্রিয় একজন অভিনেত্রী, এবং আমরা কখনোই তানজিকা আমিনকে এইভাবে দেখি নাই। মানে তানজিকা আমিন হ্যাজ আ টোটালি ডিফারেন্ট লুক, আমরা এখানে তানজিকা আমিন দেখতে পারবো। উনি বেসিক্যালি এই যে ক্যারেক্টারটা, তানজিকা আমিন যে ক্যারেক্টারটা, সেটা আসলে উনি আসলে আপনার হিজাব পরে, এবং উনি আসলে বেসিক্যালি এমন একটা ক্যারেক্টার যে আসলে মানে কি বলবো, কোরআনে হাফেজ এবং খুবই সুফি টাইপের একটা ক্যারেক্টার। ও বিশ্বাস করে যে ওনার নাম হচ্ছে নূরজাহান, এবং উনি সুফি ক্যারেক্টার, এবং উনি বেসিক্যালি আব্বাসের যে ওস্তাদ, মানে আব্বাসের যে ওস্তাদ তার মেয়ে, এবং সেই জন্যই তাকে বিয়ে করে, এবং তার মেয়ে, এবং খুবই এবং তানজিকা আমিন খুবই ফ্যাসিনেটিং একটা ক্যারেক্টার, এবং অভিনয় করছে খুবই সুন্দর। দিনাজপুরে আমরা কাজ করছি অভিনেতা তানজিকা আমিনকে নিয়ে। তারপরে আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা যদি অন্যান্য ক্যারেক্টারগুলোকে দেখি, সেটা হচ্ছে
জয়গুণ একটা ক্যারেক্টার, ফারহানা হামিদ আত্তি। ফারহানা হামিদ আত্তি ইজ এ ভেরি ভেরি সেন্সিবল অভিনেত্রী, খুবই সেন্সিবল একটা মেয়ে। উনি একটা এনজিও কর্মীর অভিনয় করছে এবং তার একটা ট্রমা আছে, তার বাচ্চা মারা যায়, তো সবসময় তার বাচ্চা মারা যায়, সেই ট্রমা জায়গা থেকে অভিনয় করছে এবং খুবই ফ্যাসিনেটিং অ্যাক্টর, অনেস্টলি বলবো ফারহানা হামিদের অ্যাক্টিং এর জায়গা থেকে যদি বলি, তো খুব ভালো অভিনয় করছে ফারহানা হামিদ। আমরা এখানে খুব ইন্টারেস্টিংলি আরো ইন্টারেস্টিং দুইজন মানুষকে পাইছি, আমার দুইজন প্রিয় প্রিয় অভিনেত্রী, দুইজনই। একজনের নাম হচ্ছে রুনা খান। রুনা খান এমন একটা মানুষ, শি ইজ এ ফাইনেস্ট অ্যাক্ট্রেস এবং এত সুন্দর তার অভিনয়। এবং উনি তার ভাতের হোটেল আছে এবং ভাতের হোটেলে সে মানিকগঞ্জে, নারায়ণগঞ্জে, ঢাকায় থাকে, ঢাকার মেয়ে এবং খুবই দজ্জাল একটা মহিলা, কমিশনার পদে দাঁড়াবে, দজ্জাল একটা মহিলা কমিশনার পদে দাঁড়াবে। তার আগের জামাইকে সে পিড়ায় বাইর করে দিছে, কারণ আগের জামাই মদ খেত, গাঁজা খেত, তো পিড়া বাইর করে দিছে। আর আব্বাসকে সে ভালোবাসছে, কারণ আব্বাস একদিন ওর ভাতের হোটেলে ভাত খেয়ে একটু ঘুমাইতে চাইছে, আব্বাসের ঘুম দেখে উনি প্রেমে পড়ে গেছে, এরকম সুন্দর ঘুম কেউ ঘুমায় না, ঠিক আছে, এই কারণে আব্বাসের প্রেমে পড়ে গেছে। এটা হচ্ছে আমার খুব প্রিয় অভিনেত্রী। আমার আরেকজন প্রিয় অভিনেত্রী, শুধু আমার প্রিয় না, শি ইজ এ ফ্যান্টাস্টিক ওমেন, শুধু না, উনি অসম্ভব ভালো বন্ধু এবং সাপোর্টিভ অ্যাক্ট্রেস, মৌসুমী হামিদ। মৌসুমী জান বাচ্চা, জান টুকরা আমার, কারণ শি ওয়াজ সো ইন্সপায়ারিং আমার জন্য শুটিং এ, এবং সে সুন্দরবনে গিয়ে শুটিং করছে, নিজে সুন্দরবনে বেড়াতে যায় সবসময়, এবং সে বাঘের আওয়াজ করতে পারে। তো আব্বাসের সাথে পরিচয় হয়েছে যে আব্বাস একদিন জঙ্গলে মুততে গেছিল, তা ও গিয়া বাঘের আওয়াজ করে আব্বাসকে আব্বাস ফিটায় গেছে, তারপরে আব্বাসের এই সরলতা দেখে প্রেমে পড়ছে, এই হচ্ছে ঘটনা। এবং বাঘের আওয়াজ করতে পারে, আর ওর জীবনের স্বপ্ন হচ্ছে আব্বাসকে সে বাঘ দেখাবে, আর আব্বাস বাঘ দেখলে মরে যাবে, এটা হচ্ছে তার স্বপ্ন। এটা একটা ক্যারেক্টার। এবং আরেকটা ক্যারেক্টার আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা সাঁওতালি মেয়ে, যে মেয়েটা অভিনয় করছে, মেয়েটার নাম বৃষ্টি। প্রথমবার কাজ করেছে এবং সে অলসো ফ্যাসিনেটিং, অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছে, সাঁওতালি ভাষা শিখছে, মানে খুবই, এবং ওর লুকটা খুব ফ্যাসিনেটিং লাগছে আমার কাছে। আর আব্বাস, আর ওর প্রবলেম হচ্ছে ওর জামাই মরে যায়, ও যেইটা বিয়ে করে সেই জামাই মরে যায়, অপায়া একটা মেয়ে। আচ্ছা, হ্যাঁ, অপায়া একটা মেয়ে, এই কারণে এটা হচ্ছে বৃষ্টি অভিনয় করছে এটাতে। এবং আরেকটা মেয়ে যে আসলে খুবই সুন্দর লুক, ওর নাম হচ্ছে সুরেখা, ও খুবই দুঃখী একটা মেয়ে, এবং ও সুরেখা, ওর নাম হচ্ছে অদিতিও খুব দারুণ, ওর চোখটা খুব সুন্দর। ও বেসিক্যালি মানে খরা অঞ্চলের একটা মেয়ে, না খেতে পেরে ওর গলা শুকায় গেছে, ও খেতে পায়, এই জন্য আব্বাস ওকে উদ্ধার করে এবং তারপরে বিয়ে করে। সো অল দিস ক্যারেক্টার্স ইটস আ ভেরিয়েশন অফ কালচার, টাইপ, ইভেন রিলিজিয়াস, এবং ডিফারেন্টলি আব্বাস এদের সাথে জীবন কাটে, এবং কিভাবে আব্বাস নেভিগেট করে এতগুলা বউ, এবং যদি বউগুলো জেনে যায় তারপরে কি ঘটনা ঘটে, সেটাই আমরা বইমেন ঘোড়াতে দেখতে পাবো। What about জুই করিম? And another character is very interesting, সেটা হচ্ছে যে আব্বাসের প্রথম বউ কে, আব্বাসের প্রথম বউ কে হইতে পারে। এটা যখন আমরা স্টাডি করতেছিলাম, তো আমরা অনেক খুঁজছি যে প্রথম বউটা আসলে কে আমাদের আব্বাসের প্রথম বউ হইতে পারে। তো এটা খুঁজতে 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 আমি বললাম, তখন হঠাৎ করে মনে হলো যে জুই ভাবি তো অভিনয় করে, তো অরিজিনাল জুই ভাবি হ্যাঁ। তো আমি তখন বললাম যে ভাই, জুই ভাবি যেহেতু অভিনয় করে, ভাই ভাবি কি অভিনয় করবে? তখন বলে যে তোমরা কথা বলো। তখন আমরা জুই ভাবির সাথে বললাম এবং চিন্তা করলাম যে ওকে, যেহেতু জুই ভাবি অভিনয় করে, তাহলে আমরা আব্বাস ভাবিকে বলি। ভাবি তখন রাজি হয়ে গেল, ভাবি একদিনের একটা শুটিং আপনি করে দেন। উনি হচ্ছে বেসিক্যালি লালন, মানে উনি হচ্ছে লালনের সাথে গান গায় এবং বাবার সেবা করে, এবং উনি প্রথম বিয়ে করছিল, কিন্তু উনি জীবন থেকে এগুলা ছেড়ে দিতে চায়, সংসার করতে চায় না, এই কারণে আব্বাসকে ছেড়ে দেয়। এটা হচ্ছে প্রথম বউ। তো দিস আর দ্য ক্যারেক্টার, এবং ওনার কাপড় চোপড়, উনি দেহ শরীর এবং ওই স্পিরিচুয়াল একটা ক্যারেক্টার। তো ইফ ইউ সি দ্য ক্যানভাস, স্পেকট্রাম সম্পূর্ণ কোরআনে হাফিজ, সুফি একটা ক্যারেক্টার থেকে টোটালি লালন, বাউলিয়ানা, এবং
Chautal, Pratham, and Surekha. So it's a different type of character. একটা ঘটনা, I want to tell a story about folk বাংলাদেশের গল্প বলতে চাইছি জীবনের মাটিতে। সো আমার ক্যামেরাম্যান ছিল খসরু। সো খসরু ইজ আমার প্রথম প্রেম বলতে পারেন ইন সিনেমা কাজ করতে গিয়ে। তো খসরু ইজ আ ফ্যাসিনেটিং, আমার টিম মেম্বার ওয়াজ ফ্যাসিনেটেড, আমার প্রডিউসার মাজাবিন রেজা এবং হইচই সাকিব এবং হইচই টিম ওয়াজ ফ্যাসিনেটেড ভাবে কাজ করছে পুরো প্রজেক্টে। ইয়া দ্যাটস আ প্রজেক্ট ডিসক্রিপশন। এই যে একটা গল্পের মধ্যেই যে এত ক্রিয়েটিভলি চিন্তা করেছেন, সেটার দৃশ্যায়ন তো আমরা যারা যারা অলরেডি দেখেছেন বোহেমিয়ান ঘোড়া তারা বুঝতে পেরেছে। আমি এখনো দেখিনি, কারণ আমি চাইছিলাম যে আপনার সাথে এই আড্ডাটার পর গিয়ে আমি বোহেমিয়ান ঘোড়া দেখব। তো সেই জায়গা থেকে আমি আসলে একটা জিনিস জানতে চাই যে এই যে আয়নাবাজি, রিক্সা গার্ল, ঢাকা মেট্রো হোক, এই বোহেমিয়ান ঘোড়া হোক, বোধ হোক, এক একটা ব্যাপারে মানে একজন ক্রিয়েটর তার ক্রিয়েশনগুলোতে যে ডিফারেন্ট ফ্লেভার কিভাবে অ্যাড করেন, এটা আপনার কাজগুলো দেখলে বোঝা যায়। এর বাইরে 1500-র বেশি আপনি টিভিসি করেছেন, মিনিমাম 1500 আমি যদি হিসেব করি। তো সেই জায়গাটাতে এই ক্রিয়েটিভ স্পার্কটা কিভাবে ধরে রাখেন? আমি জানি না আমার ক্রিয়েটিভ স্পার্ক হয় কিনা, কিন্তু যেটা হয় আই জাস্ট বিলিভ অন স্টোরিজ। যখনই কোনো গল্প আসে আমি চেষ্টা করি গল্পটার সাথে যাপন করা যায় কিনা। যখনই আপনি কোনো একটা গল্পের সাথে যাপন করবেন, প্রতিটা গল্পের প্রতিটা ক্যারেক্টার একটা একটা ভিন্ন স্বাদের গল্প বলে। কারণ গল্প তো আসলে এক, উই টেল দ্য সেম স্টোরিজ এগেইন এন্ড এগেইন, বাট এটা এক না, সেটা হচ্ছে মানুষ তো এক না। আমার জীবন, আপনার জীবনে ছোটবেলা আপনি স্কুলে গেছেন, জীবনে প্রথম একটা প্রেম হয়েছে, তারপরে ব্রেকআপ হয়েছে, তারপরে আবার একটা প্রেম হয়েছে, তারপরে বিয়ে করছেন, ধরেন কথার কথা। আমার জীবন তাই হয়েছে, সেম স্টোরি হ্যাপেন ইন এভরিওয়ানস লাইফ। কিন্তু আপনার জীবন আর আমার জীবন তো এক না আসলে। সো যখনই আমি কোনো গল্পকে বিশ্বাস করবো, গল্প হয়তো এক, উই টেল দ্য সেম স্টোরিজ, বাট আপনার জীবন তো ভিন্ন। সুতরাং আমি যখনই আপনার জীবনের যে ভিন্নতার স্বাদ, এইটাকে নিতে চেষ্টা করব এবং এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ইন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে, তখন এটা ডিফারেন্ট হতে বাধ্য হয় আসলে। ট্রু। এই কারণেই আসলে আপনি অমিতাভ রেজা চৌধুরী, যার কাজ দেখলেই আসলে মনে হয় যে একটা কাজ আসছে, আপনার কাজ, আচ্ছা সামথিং ডিফারেন্ট ইজ কামিং সুন। সো সেই অপেক্ষার মাত্রাটা বাড়িয়ে দেওয়া। আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক ধরনের কাজই হচ্ছে, ভালো কাজ হচ্ছে, অনেকেই বলছে ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তো আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই একেবারে ব্যক্তিগত অভিমতটা কি আপনার, যে ইন্ডাস্ট্রিতে এখন যে ধরনের কাজ আমরা করছি, সেই কাজের মান এবং কাজের প্রসেস, এতে কি এখনো অনেক ঘাটতি আছে কিনা? দেখেন, lack of research or censor or anything else? না দেখেন, মানে প্রথম কথা হচ্ছে কি, আসলে মোদ্দা কথা তো আসলে ক্যাপিটাল। মানে একটা কাজ আসলে একটা পুঁজি লাগে। সো পুঁজির বিভিন্ন ভাবে পুঁজিকে ডিস্ট্রিবিউটেড হয়। মানে ধরেন মেডিকেল ইন্ডাস্ট্রি বলি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলি, হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, হ্যাঁ। এই পুঁজির বিভিন্নভাবে পুঁজিটা যায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এখন এই পুঁজিটা আগে এককেন্দ্রিক ছিল, যেমন টেলিভিশনের একটা পুঁজি, সিনেমা একটা পুঁজি, এটা এককেন্দ্রিক ছিল এবং এটা ডিস্ট্রিবিউটেড কিভাবে হইতো, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আসতো, টেলিভিশন স্টেট টেলিভিশন ওন করতো। সিনেমা কিভাবে হইতো, একটা ইন্ডাস্ট্রি থাকতো, ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা আসতো এবং একজন ফিল্ম মেকার যে ছবি বানাতে চায়, সে এফডিসিতে যাইতো, এফডিসি থেকে সিনেমা বানাইতো। এটা এক ধরনের এককেন্দ্রিক একটা পুঁজি ছিল, রাইট? এখন এই পুঁজিটা বিকজ অফ নিউ মিডিয়া, বিকজ অফ ডিজিটাল, এই পুঁজি না বিস্তারিত, মানে এটা অনেকটা ছড়িয়ে গেছে, একদম স্ক্যাটার্ড হয়েছে। You have OTT, you have reels, you have content, you have micro drama, you have YouTube drama, you have televisions. So you see কতগুলা জায়গায় bombarded with image, right? আপনি যদি শুধুমাত্র সাবস্ক্রিপশন করেন, আপনার বাংলাদেশে ধরেন 4টা সাবস্ক্রিপশন করলেন, আপনি হইচই আছে, চরকি আছে, বঙ্গ আছে, এগুলো আছে, হ্যাঁ। কিন্তু যে আপনি ইন্টারন্যাশনালি বিদেশে কোনো জায়গায় করেন, দেখবেন যে মানে হান্ড্রেডস অফ
প্ল্যাটফর্ম ইউ নিড টু সাবস্ক্রাইব। আপনি টেলিভিশন সাবস্ক্রাইব করতেছেন, আপনি হুলু করতেছেন, আপনি নেটফ্লিক্স করতেছেন, আপনি প্রাইম করতেছেন, চিন্তা করেন প্রতি মাসে আপনি কত টাকা সাবস্ক্রিপশন ফিস দেন। যখন এই লেভেলের কম্পিটিশন তৈরি হয়েছে তখন কি হয়েছে, আগের মতো ধরেন বড় প্রজেক্ট বা বেশি বাজেটের প্রজেক্টের সংখ্যা কমে যাওয়ার কথা স্বাভাবিকভাবে, কিন্তু ছোট ছোট পকেটে পুঁজি তো ইয়ে হয়ে যাচ্ছে। সো এই জন্য আপনার সবচেয়ে বড় পুঁজি যেটা, অর্থাৎ ধরেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা ধরেন সবচেয়ে বড় পুঁজি, এইটা যত বড় হবে তত এইগুলাও ডিস্ট্রিবিউটেড হইতে থাকবে পুঁজিতে। তো আমাদের সিনেমার বাজেট খুব বেশি হলে, বাংলাদেশের সিনেমার মার্কেট হইতেছে খুব বেশি হলে এখন দেখা যায় যে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার মধ্যে সিনেমা বানাতে হয়। 4-5 কোটি টাকা শাকিব খান হলে হয়, কিন্তু হয় না। সো এবং আপনি আচ্ছা আপনাকে আমি সেদিন আমি কদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অ্যাডোলেসেন্স। সো যদি ছবিটা বলি, আপনি যদি হিসাব করেন অ্যাডোলেসেন্টের পার এপিসোডের বাজেট যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে প্রায় আপনার 200 কোটি টাকার মতো হবে পার এপিসোডের বাজেট। সেখানে আমাদের একটা ওয়েব সিরিজ বানাতে 1 কোটির নিচে বানাতে হয়। সিনেমার বাজেট 500 কোটি, 300 কোটি, 200 কোটি, 50 কোটি টাকা বিদেশে হয়, আমাদের কিন্তু এটাকে বানাতে হয় 1 কোটি 1.5 কোটির মধ্যে। সো তার মানে বুঝেন আপনার যে এই স্কেল অফ পুঁজি যখন হবে আপনার, তার মানে আপনার এটার ভিতরে যারা সবচেয়ে ছোট, যারা ধরেন যে এটার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে যে টাকাটা পাবে, আর ওই ধরনের ইন্ডাস্ট্রিতে যে টাকাটা পাবে বা তার জীবিকা জীবন নির্বাহ করার জন্য ইনসেন্টিভ যেটা পাবে সেটা অনেক তো বেশি পাবে, রাইট? তো এখন এই স্ট্রাগলের মধ্যে থেকে, অর্থাৎ আমাদের সকল সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের এই ছবি বানানোটা একটা স্ট্রাগল, এক ধরনের মানে আমরা স্যাটিসফাইড কখন হবে একটা আর্টিস্ট, আমরা যখন ছবি বানাতে চাই বা কখন হবে যখন আমি বেঁচে থাকার জন্য আমার যে জীবন জীবিকা, আপনি যে জামাটা পরবেন, যে শাড়িটা পরবেন, যে ঘড়িটা কিনবেন, এটা আপনি কিনতে পারেন কিনা। সো আপনি আসলে জীবন জীবিকা কাটাতে পারেন। আমার খুব বেশি দরকার নেই যে বেসিক জীবন জীবিকার জন্য মানুষের ধরেন যেটা দরকার, একটা সুন্দর ভাবে থাকতে চায়, একটা মেডিকেল ট্রিটমেন্ট চায়। এই মানুষগুলো যারা কাজ করে এখানে, তাদের জীবন জীবিকার জন্য যথেষ্ট ইন্ডাস্ট্রি এফোর্ড করতে পারে কিনা, রসদ দিতে পারে কিনা, এটা তো আমরা দিতে পারি না। আসলে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। তো এই স্ট্রাগলের মধ্যে থেকে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা কঠিন এবং সেটার প্রচুর পরিমাণের কাজ হচ্ছে, এবং সেই জন্য আপনি এত কম্পিটিশন দেখতে পান বা পারতে পারেন, এবং ট্যালেন্টও ঠিক মতো ব্যবহার করা যায় না। বিকজ এখানে যখন কম্পিটিশন থাকে তখন অনেক দুষ্ট কম্পিটিশনও থাকে, যে মানুষ বিভিন্ন ধরনের ছবি বানায় যেটাতে মানুষ সহজে আকৃষ্ট করা যায় কমার্শিয়ালি, একদম আউট অ্যান্ড আউট। আমাদের দেশে তো পর্ন বা স্কিন শোস দেখানো যায় না, মানে দেখাতে অ্যাটলিস্ট এটা বেঁচে গেছে, এটা এত বেশি দেখানো যায় না। কিন্তু আপনি ইন্টারন্যাশনালি দেখবেন যে 70% কাজ হচ্ছে ভায়োলেন্স পর্নোগ্রাফি। বাংলাদেশে যেটা আছে ভায়োলেন্স পর্নোগ্রাফি, অনেক ছবিতে প্রচন্ড পরিমাণের ভায়োলেন্স পর্নোগ্রাফি, মিসোজেনিস, খুবই মেইল মিসোজেনিস, খুবই পুরুষতান্ত্রিক ইমেজ দিয়ে পোর্ট্রে করা হয় বেশিরভাগ ছবিতে, এবং এগুলো হয়। কিন্তু এইগুলা তাকানো হয় কারণ পুঁজি, টাকা লাগবে, তারা উপার্জন করতে চায়। সেটার মধ্যে থেকে যদি সৎভাবে আমি আমার গল্পটা বলতে চাই, সেটা স্ট্রাগল তো একটু করতেই হবে। আর সেই স্যাক্রিফাইস করেই জীবন জীবিকা নির্ভর করতে হবে, এবং জীবনের আকাঙ্ক্ষা, লোভ, লালসা, এইগুলো যদি একটু কম হয় তাহলেই বোধহয় আমরা অ্যাটলিস্ট মরে যাওয়ার আগে বলতে পারবো যে আই হ্যাভ ডান আ বেটার জব দেন আদার্স। অ্যাবসলিউটলি, খুব ডিপ একটা মেসেজ, এবং আপনার কন্টেন্টগুলোর মতো করেই মনে হলো, কারণ আপনার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেও এরকম একটা ডিপ মেসেজ থাকে। যাই হোক, আমরা এখন আপনার কাছ থেকে একটুখানি জানতে চাইবো শেষের দিকে এসে শুরুর গল্পটা। আপনি আসলে ইন্ডিয়াতে পড়তে গেলেন ইকোনমিক্স, তারপর ফিল্ম মেকার কি করে হয়ে গেলেন? One fine day I have seen মেঘে ঢাকা তারা, ঋতুপর্ণ ঘটকের, এবং তারপরে আমার মনে হয়েছে যে I don't want to do anything except film making.
আহা, ওয়াজ মাই টিপিং পয়েন্ট। এবং তারপরে আমি ন্যাশনাল ফিল্ম আর্কাইভে প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে ছবি দেখতাম। আই মেড মাই ওন কোর্স। আমি কোনো ইনস্টিটিউশনাল কোর্সে যাই নাই, আমি লাইব্রেরিতে আমার মতো করে একটা কোর্স বানাইছি যে আমি এই 10টা ফিল্ম মেকারের এই 50টা বই আমি পড়ার চেষ্টা করবো। আমি প্রতিদিন সকালে গিয়ে লাইব্রেরিতে পড়তাম, ওই সিনেমা দেখতাম, তারপরে টিচারদের সাথে পার্সোনালি গিয়ে কথা বলতাম, স্টুডেন্টদের সাথে কথা বলতাম, ফিল্ম স্টুডেন্টদের সাথে। এরকম করতে করতে I got my sense and then I come back to their country and start making primarily advertising জীবিকার জন্য। এবং প্রায় 20 বছর I have done advertising। একটা পরে মনে হয়েছে it's too much, I don't want to do this fascist job anymore and do something else. And then I decided one fine morning I want to do something else। এই কারণে I came back to New York and try to do another project here। এবং এই প্রজেক্টটা যদি হয় then I try to again going back to school। আমি আবার পড়ালেখা করতে চাই এবং ফিল্মের আরো বিষয় বেসিক্যালি ফিল্মের আরেকটু ডিপ জায়গাতে পড়ালেখা করতে চাই। বিকজ আমার কাছে এতদিন পরে মনে হয়েছে যে আমি আসলে কিছু জানি না। I know nothing about the world, I know nothing about the cinema, so let's start again to study again the cinema। তারপরে আমি কন্ট্রিবিউট করতে চাই in my country and film making aspect। দ্যাটস আ গ্রেট স্টোরি অ্যাকচুয়ালি। মানে যেটা আমার খুব জানতে ইচ্ছে করছিল যে ইকোনমিক্স পড়ে গিয়ে একটা মানুষ কেন ফিল্ম মেকার হয়ে উঠলেন, মানে একটা তো স্টোরি থাকে এর পেছনে। তো দ্যাটস দ্য ইন্সপিরেশন যেটা আসলে আপনাকে মোটিভেট করেছিল। এখন আমি কিছু জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, একেবারে শেষ দিকে চলে এসেছি। খুব একটা বেশি সময় আমি আপনাকে দেব না, খুব বেশি ভাবার সুযোগ নেই। যদি কিছু একটু কুইক পিক করতে বলি, লাইক টিভিসি অর ফিল্ম? Film। আচ্ছা, ওকে, ফিল্ম। ফিল্ম ইন সিনেমা, থিয়েটার অর ওটিটি? Film theater। Theater, wow, that's great. New script or an Eid dish? New script। Oh, wow. Ainabaji or Riksha Girl? Riksha Girl। Favorite actor to work with? Name? Moshaf Karim। Oh, wow. A film you wish you had made it? A Man and No Man, 1966 Banano, to French film। Oh, wow. Now my question is about 3 words that can describe Amitabh Recha Chaudhary. Escapist, mediocre, and Bhitu। Bhitu? I'm very Bhitu, I'm very ভয় পাই। আমি কোনো কিছুকে ভয় পাই, আমি কোনো কিছু কমপ্লিকেটেড জিনিস দেখলে আমি ভয় পাই, দূরে সরে দিই। Okay, I thought that will be ambitious. না, not at all। আপনি খানিকটা ইন্ট্রোভার্ট, এটা আমার কাছে মনে হয়। ইজ দ্যাট ট্রু অর ফলস? No, I'm very extrovert। আমি প্রচন্ড বন্ধু আড্ডা মারি এবং সবকিছু মুখের উপর বলে দিই। সোশ্যাল স্ট্যাটাস গুলোতেও মনে হয় না, সোশ্যাল স্ট্যাটাসে আমি ইন্ট্রোভার্ট এই ক্ষেত্রে, রাইট? বিকজ I believe that it's a public profile। হ্যাঁ, so I should be very conscious about আমি যেটা বলবো। আমি Right. কোথায় ভাত খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, হ্যাঁ, কোথায় কি করতেছি, I don't want to show this। This is my personal life, this is my private life। কার সাথে প্রেম করছি বা কাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি ভালোবাসি তার কথা আমি ফেসবুকে মানুষের কাছে বলবো কেন? সেটা তো আমার পার্সোনাল জার্নি, এটা তো আমার পার্সোনাল। আছে না অনেকে ফেসবুকে একজন তার প্রেমিকের ছবি দিয়ে বলে ও জান আই লাভ ইউ। ওটা মানুষকে জানানোর কি আছে? সবাই মিলে তো করবো না কিছু, মানে একা করবো তো, রাইট? তো সবকিছু একা করা বেটার না। মানে আমি ভাত খাচ্ছি, এটা ছবি দেওয়ার তো কিছু নেই, আনলেস দিস থিং হ্যাজ আ স্টেটমেন্ট। সাপোজ আমি জ্যাম সঙ্গ নিয়ে কথা বলতাম, ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলতাম, মানে আমি ট্রাফিকের নিয়ে কথা বলতাম, বিকজ আই ওয়ান্ট টু সে সামথিং। আই এম দ্য ট্রাফিক এর মাধ্যমে আমি সে সামথিং টু অডিয়েন্স, যেটা আমার পার্সোনাল লাইফ। আমি কাকে ভালোবাসি, কার সাথে আমি থাকি, কোথায় আমি বেড়াইতে যাইছি, এটা তো আমার পার্সোনাল। বাট আমি একটা সিনেমা দেখছি, এটা আমার অনেক ভালো লাগছে, আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট বিকজ আই ওয়ান্ট টু টেল মাই অডিয়েন্স or my friends, Right. on a Facebook friend, Instagram friend, or LinkedIn। So I have seen this film, people have to show this film। So যেটা আমার পার্সোনাল অনুভূতি, সেটা তো আমি মানুষকে জানানোর কিছু নাই। That's my point। অ্যাবসলিউটলি ট্রু। এবং মানে যেটাতে মানুষের আসলে জেনে কোনো কাজ আছে বা উপকার হবে বা মানুষের জানার মতো কিছু আছে, সেই বিষয়গুলোই তারা জানুক, যেটা মানে আমার- পার্সোনাল, দ্যাট শুড বি। যেটা হয় যে মানুষের
আমরা তো গরিব আসলে বেসিক্যালি। সো আমরা কোনো জায়গায় ভালো জায়গায় বেড়াইতে গেলে ওটার ছবি দিয়ে আমরা জানান দেই যে দেখো আমি গেছি, অ্যাচিভ করেছি। হ্যাঁ আমি গেছি। এই যে মানুষের ইগো, ইগো আমি দেখাইতে চাই না অন সোশ্যাল মিডিয়া। Had a wonderful conversation with you, Amitabh Bhai. Thank you so much for your time, story, insight and all. Once again, Eid Mubarak. Eid Mubarak. Dear listeners and viewers, যারা যারা ছিলেন আমাদের সাথে ঈদ স্পেশাল চিটচ্যাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সোহানা, and once again Eid Mubarak. ভালো কাটুক ঈদটা সবার জন্য।